প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় বাবু কল্যাণ বস্তু। কয়েক মাস পরেই আমার পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কাকে দেখব, এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন তাহলে খুব ভালো হয়। মানে এক বাক্যে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে বিধানসভা নির্বাচনের কমপ্লিট রেজাল্টের পরে। হ্যাঁ, ভবিতব্য। 2011 সালে যে সরকার ক্ষমতা এসেছিল পশ্চিমবঙ্গে, বর্তমানে যারা রয়েছে, তাই তো? হ্যাঁ, ইহার পূর্বে ছিল প্রায় 33-34 বছরের ইতিহাসে কমিউনিস্ট, তাই তো? বাম জামানা, যার সহজ কথায় সম্ভবত 1977 সালে তারা এসেছিল। ঠিক আছে, 2011 এই পর্যন্ত তারা ছিল। 2011-12-তে চেঞ্জ হয়ে গেল, গিয়ে বর্তমানে এখন যে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সে আবার 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে সে বিজেতা হবে না পরাজিত হবে। সহজ কথা দিয়েই সবাই এটা জানতে চায়, বুঝতে চায়। কিন্তু এটা তো একটা প্রেডিকশন হয়ে যাবে, ভবিষ্যৎবাণী হয়ে যাবে। তাহলে বক্তব্য দাঁড়াচ্ছে যে 2026-এর পরে কে আসলে আসবে। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন, সহজ কথায় যেটাকে এখনই উত্তর যদি দিতে হয়, সেটা হবে প্রেডিকশন, অর্থাৎ ভবিষ্যৎবাণী। হ্যাঁ, আপনি এই ভবিষ্যৎবাণী যদি আশা করেন, বা জনগণ অধিকাংশ মানুষ যারা নাগরিক, তারা আজকাল এইসব ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন এবং ভবিষ্যৎবাণীর দিকে চেয়ে আছেন। যেমন জাপানে ভবিষ্যৎবাণীর ফল ভূমিকম্প, সুনামি, যে 5ই জুলাই মারাত্মক বিধ্বংসী এক পরিস্থিতি হওয়ার কথা ছিল, ঠিক আছে, সেটা ক্রমান্বয়ে হচ্ছে। কিন্তু ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এখন সমাজ ব্যবস্থায়, এবং হঠাৎ করে জেগে উঠছে ভবিষ্যৎবাণী, অমুক বাবা তমুক বাবা, ঠিক আছে। আজকাল জ্যোতিষীদের তো একেবারে একচেটিয়া অধিকার হয়ে গেছে ভবিষ্যৎবাণী করা, অমুক রাজা তমুক রাজা। হ্যাঁ, সুপ্রাচীনকালে যে ভবিষ্যৎবাণী করতো না তা নয়, ঠিক আছে। এবার সেখানে ঋষি মহর্ষিরা ছিলেন, তাদের ব্যাপার আলাদা ছিল। তখনকার যে রাজা মহারাজা ছিল, তাদের ব্যাপারও অন্যরকম ছিল। তখন পৃথিবীর কল্যাণের জন্য অনেক ঋষি মহর্ষিরা এই রাজাদেরকে নির্বাচন করতেন, ঠিক আছে, ভূত ভবিষ্যৎ গণনা করতেন। তার ভেতরে আবার কিছু নিম্ন শ্রেণীর সাধুসন্ত ছিল, ঋষি ছিল, তারা ভয়ে আবার এটা করতেন, ঠিক আছে। যারা উচ্চকোটি মহাপুরুষ, তারা তাদের সিদ্ধান্তে চলেছেন, তারা কোনো রাজার, ঠিক আছে, ওই আনুগত্যতা স্বীকার করেনি, যে তুমি যেটা আমাকে বলবে সেটা আমি শুনবো। যারা দুর্বল ছিল তারা এটা করেছে, যারা সবল তারা এটা করেন। দক্ষ রাজা যেমন সপ্ত ঋষিকে বশ করে রেখে দিয়েছিল, কারণ তারা 2-1 ঋষি ছিল যারা তার জামাতা হিসেবে কিন্তু নিজেদেরকে নির্বাচন করেছিলেন, অর্থাৎ জামাই ছিল। ফলে কি হচ্ছে, রাজা এবার যা বলবে এখন জামাইকে শুনতে হচ্ছে জামাই হিসেবে। কিন্তু ঋষির তো অনেক ক্ষমতা ছিল, তাদের ভেতরে কোথাও কোথাও দেখা গেছে যে অনেক ধরনের বিক্ষিপ্ত বিষয় এসে দাঁড়িয়েছে। সুতরাং সময় উপযোগী একটি ব্যাপার আছে। আর বর্তমান যে পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট, ইহার প্রেডিকশন করা যায় না। আর যারা করেন তারা করতে পারেন, আমি প্রেডিকশন করব না, কারণ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটা জায়গা আছে, দেশের সুব্যবস্থা কুব্যবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটু মাথা ব্যথা আছে। মানে একটা দেশের, নট অনলি একটি রাজ্য, ক্লিয়ার, শুধু পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গের অনেক জিনিস আছে ভালো, অন্য রাষ্ট্রের থেকে, অন্য রাজ্যের থেকে ভালো। এরকমও যদি আপনি দেখেন গণনা করে, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, অনেক ভালো জিনিস আছে, আবার অনেক জিনিস আছে যা অন্য রাজ্যের থেকে খারাপ জিনিস, ঠিক আছে। সারা ভারতবর্ষে কোনো না কোনো রাজ্যে একটি বিধ্বংসী অবস্থা চলছে। তো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমান আমরা যেটা দেখেছি, আর বিগত 2-1 দশক ধরে যেটা দেখছি, যদি আমরা সেটা 2011 সালের পরের থেকেই যদি নির্বাচন করি, হ্যাঁ, তাহলে সেটা ভুল হয়ে যাবে। অনেক আগের ইতিহাস একটু অধ্যয়ন করতে হবে। সর্বোপরি এখন 2011 সালের পরের থেকে বর্তমান জামানায় যে মন্ত্রী মিনিস্টার যারা আছে বা ক্ষমতায় যারা আছে, তাদের যা চাল চলন যা কিছু, তা দিয়ে যদি আমরা এখন বিচার করি, তাহলে দেখা যাবে চালে নুড়ি আছে, পাথর আছে। যেমন খাদ্যমন্ত্রী, রেশন চুরি, কোটি কোটি টাকা মানুষের পেটের অন্ন কেড়ে নিল। কে সে? বর্তমান রাজ্যের ক্ষমতাসীন মন্ত্রী পদে থাকা খাদ্যমন্ত্রী। সে কি করেছে? চাল চুরি করেছে।
খাদ্য চুরি করেছে। কাদের? জনগণের। জনগণের পেটে লাথি মেরেছে। কিন্তু জনগণ এই ঘটনা জানার পরেও যে জনগণের খাদ্য কেড়ে নেয় সেই জনগণের ভোটে কিভাবে নির্বাচিত হলো এই বর্তমান রাজ্যের রাজ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। এবার তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি তো সাধারণ মানুষ হিসেবে, আপনি তো পশ্চিমবঙ্গের নাগরিক নিশ্চিত। প্রশ্ন তো আমি আপনাকে করব, কে হবে? কিন্তু আপনারা প্রত্যাশা করেন একটা ভবিষ্যৎবাণী কোথায় গিয়ে মিলে যাবে। প্রশ্নটা তো আপনাদের কাছে হবে, আপনার পেটের অন্ন কেড়ে নিয়েছে যে মন্ত্রী, যে সরকার, তাকে কি করে আপনি আবার মন্ত্রী বানালেন, মুখ্যমন্ত্রী বানালেন? খাদ্য কেলেঙ্কারি। তাহলে তো এখন জনগণের কাছে প্রশ্ন, জনগণ তুমি কি করেছো? আমি তো একা ব্যক্তি, আমি একটা প্রেডিকশন করলে ধন্য হয়ে যাবে না পশ্চিমবঙ্গের 8 কোটি 10 কোটি 12 কোটি মানুষ। প্রত্যেক মানুষের ভেতরে যদি এই ভবিতব্যের জ্ঞানটা না থাকে, বর্তমান স্থিতি পরিস্থিতির কুস্থিতির যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি ভবিষ্যতের দিকে, ভবিষ্যৎবাণীর দিকে কোন সাধু কোন জ্যোতিষী কি বলবে সেটা নিয়ে মাথা খারাপ করে কি লাভ হবে? আপনার বিবেক চেতনার কোনো পরিবর্তন ঘটছে না, রাজ্য মুখ্যমন্ত্রীর পরিবর্তন ঘটে কি লাভ হবে? কি ঠিক ঠিক। খাদ্যমন্ত্রী চোখের সামনে আপনার পেটের অন্ন কেড়ে নিয়ে যাচ্ছে, আপনার বাচ্চার পেটের অন্ন কেড়ে নিয়ে যাচ্ছে। এবার চলে গেলাম শিক্ষামন্ত্রী। যে শিক্ষা মৌলিক চাহিদা, যে 5টি মৌলিক চাহিদা আছে আমাদের, তার ভেতরে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। অনেকে সহজ করে বলে যাবেন জ্যোতিষী গণনায় নক্ষত্র এখানে আছে, এখানে ঢুকে গেছে। হ্যাঁ, ভগবানের পোড়াবাসীর বাসী কোথায় ঢুকে দিয়েছে, ওখানে সূর্য এদিকে ঘুরেছে, বৃহস্পতিবারে এর পেছন দিয়ে অমুক দিকে ঢুকে গেছে, এই নিয়ে গেছে, দেশের অবস্থা মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু একবার চিন্তা করছে না 5টি মৌলিক চাহিদা, যে 5টি মৌলিক চাহিদার ভেতরে শিক্ষা রয়েছে, খাদ্য রয়েছে, সেই খাদ্যে কেলেঙ্কারি। তাহলে যে রাজ্যে, যে দেশে, যে শাসন ব্যবস্থায় এই 5টি মৌলিক চাহিদা যে মন্ত্রী, মিনিস্টার, শাসক, প্রশাসক রক্ষা করতে পারে না, চুরি ডাকাতি করে খায়, তাহলে সে সরকার থাকে কি করে? এখানেই তো বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই। আসল দরকার হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে মন্ত্রী মিনিস্টারদের পরিবর্তন। কিন্তু সেদিকে কেউ বিচার করছে না, নক্ষত্রের দিকে তাকিয়ে বসে আছে। কবে একাদশী, কবে দ্বাদশী, কবে পূর্ণিমা, কবে বৃহস্পতি, কবে রবি রাশি, কবে অমুক রাশি, বৃষ রাশি, নানান কিছু এসে ঘুরে যাবে আপনার মাথার উপরে। রাজা বদল ঘটে যাবে, রাজার বদল ঘটে যাবে, এই প্রতীক্ষায় বসে আছেন। কিন্তু চোখের সামনে দেখছেন 5টি মৌলিক চাহিদা যা হচ্ছে একটি দেশের জনগণের ভিত, সেই ভিতকে তারা নষ্ট করে ফেলছে। এরপরেও কি ভবিষ্যতের দিকে আপনারা তাকিয়ে থাকবেন? এখানেই তো বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে পরিবর্তনটা আবশ্যক এবং পরিবর্তনটা হওয়া বাঞ্ছনীয় এবং প্রত্যেক মানুষের সতর্ক হওয়া প্রয়োজন যে ইয়ার পতন অবশ্যম্ভাবী। কিন্তু তা ভাবছেন না কেউ, আর ভাবলে ওই মুখে মুখে ভাবছেন, একটু ইউটিউবে ভাবছে, চ্যানেলে ভাবছে, এইসব ভেবে ভেবে ব্যবসা কামাচ্ছে, ব্যবসা করে টাকা কামাচ্ছে। এবার শিক্ষাক্ষেত্রে দেখুন, শিক্ষাক্ষেত্রে কি দুর্নীতি হলো। শিক্ষামন্ত্রী যে, হ্যাঁ, শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে, শিক্ষা চুরি করে বড় সার্টিফিকেট নিয়েছে, এরকম কিছু একটা বিষয় জানা আছে আবার। তারপরে কি দেখা যাচ্ছে কি যে আপনার কোটি কোটি টাকা এই সমস্ত জালিয়াতি করেছে শিক্ষাকে কেন্দ্রায়িত করে, এবং সেই সমস্যার জন্যেই আজও হাজার হাজার যারা প্রফেশনাল শিক্ষক তারা আজকে রাস্তায়, তারা মারধর খাচ্ছে, হ্যাঁ, তারা নির্যাতিত হচ্ছে। তাহলে শিক্ষাক্ষেত্রে মারাত্মক দুর্নীতি। তাহলে সরকারের যে 5টি ভিত, 5টি মৌলিক চাহিদা যে জনগণের সাথে সম্পৃক্ত, তার 2টো ভিত বা 2টো দণ্ড বা 2টো যে মানে পা, 2টো পদ বা 2টো চরণ, 2টো লাঠি, সেটা ভেঙে গেছে, 2টো স্তম্ভই ভেঙে গেছে। তাহলে খাদ্যক্ষেত্রে স্তম্ভ ভেঙে গেছে, শিক্ষাক্ষেত্রে স্তম্ভ ভেঙে গেছে। তাহলে এখন বর্তমান মুখ্যমন্ত্রী কার উপরে দাঁড়িয়ে আছে? 3টি পায়ের উপরে। কি কি সেটা? আর বাকি রইল বাসস্থান। তাহলে সেখানে কাটমানি, কাটমানির গল্প তো কোটি কোটি টাকার গল্প। মানে বাসস্থান, তোমার জনগণের টাকা, জনগণের বসত বাড়ির ভিটের টাকা, সেটা কাটমানিতে তারা ফানি করছে, মজা করছে। আর সেই তেলের ঘানি টানছে ওই জনগণ রূপী বলদ। তার মানে দেখা গেল বাসস্থানেও দুর্নীতি। তাহলে 3টে পায়া চলে গেল, 3টে পদ, স্তম্ভ নষ্ট হয়ে গেল। এবার বাকি রইল কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এবার চিকিৎসা আর হচ্ছে বস্ত্র, ঠিক আছে। এবার আমি একটু চিকিৎসা ক্ষেত্রে আসি। মেডিকেল ডিপার্টমেন্টে কি হয়েছে? আরজি কর থেকে প্রশ্ন করুন। প্রশ্ন আমাকে কেন করবেন? প্রশ্নটা তো জনগণ করবে নিজেদেরকে।
আরজি করের মতো ঘটনা সারা পৃথিবীর ব্যাপক আন্দোলন, বিশ্বময় আন্দোলন হয়েছিল। তার বিচার কতটুকু পেয়েছে? আজও সেই বাচ্চা মেয়েটির বাবা মা আজও চোখের জল ফেলছে। তারা বলছে আমরা বিচার পাইনি, আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে, আমাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে। সিবিআই পর্যন্ত ফেসে বসে নাই, ফাঁসিয়ে দিয়েছে। যারা অভিযোগকারী তাদের বিপক্ষে গেছে। এত সব প্রমাণ সামনে রয়েছে। একটা পুতুল খেলার মতো সামনে মেয়েটাকে সাজিয়ে রেখে তার নগ্ন শরীরকে নিয়ে, মৃত শরীরকে নিয়ে, ক্ষতবিক্ষত শরীরকে নিয়ে খেলা চলছে। বাস্তবিক কিছুই হয়নি। সেই মাল তাকে জেলের ভেতরে এখন তাকে নাম দিয়ে বাস তাকে চালিয়ে দিচ্ছে ধর্ষকের হিসেবে। একটি ছোট্ট একটি গল্প বলি। এক গ্রামে এক মাতব্বর ছিল। তো সেই গ্রামে ধন সম্পত্তি লুট করবে কি করে? তো সরাসরি তো লুট করতে পারে না। তো তখন সে মাতব্বর বলছে কি, ওর তো দলের লোক ছিল, বলছে তোরা রাত্রিতে কালো কাপড় পরে, ঠিক আছে, ডাকাতি চুরি করে নিয়ে আসবি। এইবার ওই গ্রামের লোকজন ছিল একটু ভীত, সন্ত্রস্ত এবং দুর্বল প্রকৃতির, বুদ্ধিশুদ্ধি খুব একটা ছিল না, ঠিক আছে, ভীত ছিল আর দুর্বল ছিল। তো দেখছে কি বাড়িতে সব চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, আর কারা যেন রাস্তা দিয়ে কালো পোশাক পরে যাচ্ছে, এরা বোধহয় ভূত। ভীতু তো, এরা বোধহয় ভূত। মাতব্বরের কাছে এসে বিচার দিল, মাতব্বর গ্রামে ভূত ঢুকেছে, আমরা কি করে থাকবো? আমাদের সমস্ত আড়ি কড়ি, সমস্ত ধান, চাল লুটপাট করে নাম সব চলে যাচ্ছে, ভূত কোথায় নিয়ে চলে যাচ্ছে কে জানে বাবা। মাতব্বর বললেন তাই নাকি? আচ্ছা দেখতে হবে তো ভূত কোথায়। মাতব্বর বলছে তো ভূত তো কোথায় সেটা তো আমি জানি, সর্ষের ভিতরে ভূত। কিন্তু মাতব্বর বলতে পারছে না, কিন্তু জনগণের সামনে ভূত তো দেখাতেই হবে। এবার কি করবে? বলে রাত্রি দাও পাহারা, কিন্তু কে পাহারা দেবে, কে ধরবে? বাস রাত্রি চলে গেল। দিনের বেলায়, সকালবেলায় মাঠের ধারে নিয়ে গিয়ে বলছে, দেখতে পাচ্ছ? বলছি মাতব্বর বলছে দেখতে পাচ্ছ? তখন প্রজারা বলছে, মানে গ্রামের সাধারণ লোকজন বলছে কি, ওই মাঠে তো কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, ওটা। তা বলছে ওই কাকতাড়ুয়াটাই তো, ওইটাই ভূত। দেখছো না ভূতের মতো, ওইটাই ভূত। গ্রামের মানুষ ভেবে নিয়েছে এইটাই তাহলে ভূত, কাকতাড়ুয়া। রাতে ভূত, দিনে কাকতাড়ুয়ার নামে চালিয়ে দিচ্ছে। আরজি করে কি ঘটনা ঘটলো? ওই কাকতাড়ুয়াকে সাজিয়ে দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আসল ভূত কিন্তু মাতব্বরের বগলে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আরজি কর চূড়ান্ত দৃষ্টান্ত, কসবা ঘটনা। এইরকম বহু মেডিকেল ডিপার্টমেন্টে যে দুর্নীতি চলছে তার প্রমাণ হয়ে গেছে অনেক জায়গায়। আরজি কর তার মুখ্য এবং গ্রহণযোগ্য উদাহরণ। তাহলে চিকিৎসা ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং স্তম্ভ ভেঙে পড়েছে। তাহলে 4টে পায়া শেষ। বাকি রইল বস্ত্র। এবার বস্ত্র কোথার থেকে আসবে? শিল্পের থেকে আসবে, কারখানা থেকে আসবে। বস্ত্র তো আর ওই আকাশ থেকে পড়বে না। ওই যে ভারতবর্ষে যে মহাত্মা গান্ধী, হ্যাঁ, জাতির জনক বলা হয়, জাতির পিতা বলা হয়, যাই হোক একটা কিছু বলা হয়, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। যাই হোক, বাকিটা বিতর্কিত বা সমালোচনার বিষয় আছে, সেটা এখন আলোচ্য বিষয় নয়। তো তার কাছে দেখা যায় ওই একটা চরকা দিয়ে ছবি রেখে দিয়েছে। উনি কি সারা জীবন ধরে চরকা টেনেছিলেন? না। ওই চরকা টেনে হয় না। তবে চরকাটা সৃষ্টির শিল্প জগতের ক্রমান্বয়ে উন্নতির একটি সোপান। অবশ্যই এটা অস্বীকৃত নয়, কিন্তু তার যে বিবর্তন এবং রূপান্তর, সেটাকে তো অস্বীকার করা যাবে না। যার নাম বর্তমান আজকে ইন্ডাস্ট্রিয়াল, কারখানা, শিল্প, যা কিছু আছে এগুলো এসেছে। তাহলে বস্ত্র শিল্পে কি হয়েছে, শিল্প কি হয়েছে, আমরা শিল্পের দিকে তাকাবো। আচ্ছা, বস্ত্রের কথা বলার আগে একটি কথা বলে রাখি। নন্দীগ্রাম বাস্তব উদাহরণ। তারপরে আরও কয়েকটি জায়গা এরকম আছে যেখানে টাটা কোম্পানি এসেছিল। বাস সেখানে জানেন এখনো পর্যন্ত রিপোর্টে জানা যায় 700 বিঘা জমি এখনো চাষযোগ্য নয়। 700 বিঘা জমি চাষযোগ্য নয়। অথচ বর্তমান সরকার তারা আন্দোলন করেছিল, শোনা যায় আন্দোলন করে তারা সেই মানে কোম্পানিদেরকে উঠিয়ে দিয়েছিল, যে কোনোভাবে তারা যেতে বাধ্য হয়েছিল। তাহলে নিশ্চিত ভালো করেছে। আচ্ছা ঠিক আছে, কৃষি অবশ্যই প্রয়োজন জীবনে,
রাজ্যে প্রয়োজন, দেশে প্রয়োজন, খুব ভালো, শিল্পের দরকার নেই, কারখানার দরকার নেই, গাড়ি বাড়ির দরকার নেই, অতি উত্তম। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার যারা বড় বড় জায়গায় রয়েছেন তারা বড় বড় গাড়ি ছাড়া চলতে পারবেন না, হেলিকপ্টার ছাড়া চলতে পারবেন না, এরোপ্লেন ছাড়া চলতে পারবেন না। তাহলে শিল্পের কি প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাহলে সেদিনকে এই গাড়িটা প্রয়োজন ছিল না। তবে জমিকে হত্যা করে, ফসলকে হত্যা করে সম্ভব নয়, তার বিকল্প চিন্তা করতে হবে। তাহলে তাকে পারমিশন কে দিয়েছিল? বলছে বিগত দিনে সরকার পারমিশন দিয়েছিল। এ নিয়ে অনেক বিতর্ক আছে। আচ্ছা, আন্দোলন করে তারপরে কি করলো? সেই জমির থেকে পালিয়ে চলে গেল। 700 বিঘা জমি এত বছর ধরে, সে কবে আন্দোলন হয়েছে নন্দীগ্রামের? হ্যাঁ, কবে হয়েছে? 7 সালে অনেক আগে হয়ে গেছে। এই সরকার আসার আগের থেকে এই ঘটনা ঘটে গেছে। তাহলে চিন্তা করুন যে আজকে এত বছর ধরে কেন 700 বিঘা জমি এখনো চাষযোগ্য নয়? এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বর্তমান সরকার, ক্ষমতাসীন সরকার বলছে না আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, বর্তমান 20-30 বিঘা কি 100 বিঘা 50 বিঘা হতে পারে, এরকম এক আছে। বাস্তবিক কিন্তু তা না, তদন্ত সাপেক্ষ বিতর্ক 700 বিঘা। তাহলে শিল্প নষ্ট হচ্ছে, কারখানা নষ্ট হচ্ছে, সুব্যবস্থা হচ্ছে না, তাহলে বস্ত্রশিল্প কোথা থেকে আসবে? আছে। তাহলে দেখা যাচ্ছে বস্ত্রশিল্পের সঠিক উন্নয়নটা হয়েছে কিনা এটা বিতর্ক সাপেক্ষ। এর মাঝখানে বস্ত্রের কথা বলতে গেলে ছোট্ট একটি উদাহরণ দিলে অনেকে মনে করবেন হাজার ঘটনার ভেতরে তো একটি ঘটনা ঘটতেই পারে, সেটা গ্রহণযোগ্য নয় বা যুক্তিসঙ্গত নয়। এটা কিন্তু তোমার কথাটা যুক্তিসঙ্গত হলো না। হাজার মানুষের ভেতরে একটি মাকে যদি বস্ত্রহীন করে, নগ্ন করে পাড়া গ্রাম ঘুরিয়ে দেখানো হয়, তাকে কি বলা চলে যে এটা একটি সাধারণ ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা? এটা একটি মারাত্মক বিপর্যয়ের ঘটনা। যেখান থেকে মুর্শিদাবাদের যে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, হ্যাঁ, ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্রায়িত করে স্থানীয় লোক তারা গ্রাম ছাড়া হয়ে গেল, কোথায় চলে গেল? দেশ থেকে দেশান্তরে। প্রেগন্যান্ট মা, সে ওই অবস্থায় পালিয়ে চলে যাচ্ছে, কোথায় গিয়ে তারা কি হলো? শরণার্থী হয়ে গেল। দেশে বাস করে, রাজ্যে বাস করে তারা তাদের গ্রাম ছাড়া। তাহলে বাসস্থান, বস্ত্র, এই সমস্ত জায়গায় একটি কলঙ্কিত অধ্যায়। তাহলে এখন মুখ্যমন্ত্রী কে হবে? কথা ছিল এটাই। এত কথা বললেন, মাঝখানে অনেক ধৈর্যহীন হয়ে গেছেন। তাহলে এত কিছুর সাপেক্ষে মুখ্যমন্ত্রী কে হবে? জানা যায়, রাজনৈতিক নেতারা বলেন, আর আমাদের কাছে ছোট ছোট কিছু রিপোর্ট আছে। আমরা যখন সাধারণ জনমানুষের কাছে যাই, গ্রামগঞ্জে যাই, দেশ থেকে দেশান্তরে যাই, তখন জানতে পারি সাধারণ মানুষের কাছ থেকে যে ভাই ভোট দিতে যাইনি, ভোট হয়ে গেছে আমার। আমি এক জায়গায় বলছি, আমি মুসলিম এরিয়াতেও পর্যন্ত শুনেছি, আমি মুসলিম এরিয়াতে গেছি, সেখানে মুসলিমরা বলছে আমাদের এখানে ভোট হয় না, আমাদের ভোট দিতে যাই না, ভোট হয়ে যায়। আমি এখান থেকে কয়েক বছর আগের কথা বলছি, এটা পশ্চিমবঙ্গের একটি ঘটনার কথা বলছি। তাহলে এখানে জনগণেরও দোষ দেওয়া যাচ্ছে না, কারণ এমন একটি স্বৈরতান্ত্রিক ক্ষমতা সাধারণ জনগণকে গ্রাস করেছে যে ইহারা উঁচু হয়ে দাঁড়াতে পারছে না। কিন্তু সর্বসাবল্যে জনগণকে বলা হয়েছে কি? জনার্দন, জনতা জনার্দন। জনার্দন মানে কি? কৃষ্ণ। মুখে বললে হবে না জনতা জনার্দন, কৃষ্ণ। কৃষ্ণের মতো পাওয়ারফুল। কুরুক্ষেত্রের যুদ্ধে অল্প সংখ্যক থাকলেও সে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল অর্জুনকে নিয়ে। তাহলে প্রত্যেক জনগণ কৃষ্ণের প্রতিমূর্তি। এই জনগণ তার নিজের ভাগ্য, নিজের কর্ম প্রচেষ্টা দ্বারা, স্বাধিকার আন্দোলনের দ্বারা ভবিষ্যৎ তৈরি করবে। মুখ্যমন্ত্রী কে হবে 2026-এ? ভবিষ্যৎবাণীর উপরে না। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে শেষ করেছে, নিয়তি বলে বলে শেষ করে দিয়েছে। কর্মবাদ, মানুষের জনগণের ভেতরে যে সচেতনতা, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। ফলে কি হচ্ছে? মানুষের ব্যক্তিগত স্বতন্ত্র অধিকার হারিয়ে ফেলেছে এবং চিন্তা করছে আমার ছেলে আমার বউ এই আছি ভালো, বাবা এসব মাথা কামিয়ে লাভ নেই, কী হবে না কী হবে। বাস, আলটিমেটলি কেউ কিন্তু সুখে নেই, কেউ ভালো নেই। কন্যাশ্রীর নামে, বনশ্রীর নামে, রূপশ্রীর নামে 1000 টাকা করে দিচ্ছে। এইবার এই 1000 টাকার জন্যে এর ভেতর দিয়ে আপনার কাছ থেকে কত কোটি টাকা চুষে নিচ্ছে, ধারণা আছে এগুলো? পাবলিকের ধারণা নেই। দেখছি উপরে উপরে আমার একটা তেল মালিশ করছে পাবলিকভাবে, হ্যাঁ, একটু তেল মাখাচ্ছে তো বাস, কিন্তু এর ভেতর দিয়ে কী যে হয়ে যাচ্ছে, কি বিষাক্ত মাল ঢুকে দিচ্ছে, সেটা বুঝতে পারছে না। ফলে এই জনগণ যতদিন সচেতন না হবে, যতদিন তার স্বাধিকার আদায়ের জন্য আন্দোলন না করবে, ততদিন কি করে তাদের ভবিতব্য তৈরি হবে? সরকার থেকে যাবে, স্বৈরতান্ত্রিক সরকার থেকে যাবে। সিপিএম অনেক জায়গায় অনেক
মানে বাম আমলের কথা, অনেক জায়গায় অনেক বিধ্বংসী ঘটনা ঘটেছিল। 34 বছর ধরে এই দেশের জনগণ সহ্য করেছিল। 34 বছর সময় লাগে মানুষের বুঝতে, সাধারণ জনগণের ক্ষমতা প্রয়োগ করতে এতটা সময় লাগে। আজকে 15 বছর, 16 বছর, 20 বছর গড়িয়ে যাচ্ছে এই বর্তমান যারা রয়েছে সরকার। এ তো বিগত দিনের রিপোর্ট, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। শিক্ষামন্ত্রীর রিপোর্ট থেকে তো কয়েক বছর আগে, কয়লা মন্ত্রী, খাদ্যমন্ত্রী, গরু চুরির মন্ত্রী, এই সমস্ত সব এত কিছু দেখার পরও তাদেরকে এখন জনগণ পুজো করছে, তাদেরকে ভোট দিচ্ছে, তাদের পেছনে ঘুরছে, এবং পুলিশ প্রশাসন পর্যন্ত তাদের কাছে হাত জোড় করে তাদের খিস্তি খামারি যা কিছু আছে, বাজে অফসিন ল্যাঙ্গুয়েজ বলা, খিস্তি কথাটাই খিস্তি, আবার অফসিন ল্যাঙ্গুয়েজ, বাপ মা তুলে, নারী পুরুষ তুলে, মা বোন তুলে, তাদেরকে রেপিং ওয়ার্ডগুলো ব্যবহার করছে। তারপরও তাদের কিছু হবে না এদেশে। ল কলেজের ভেতরে যেখানে আইন তৈরি হয়, ছেলেমেয়েরা আইন শেখে, সেখানে ধর্ষিত হয়ে যাচ্ছে একটি মেয়ে, একটি ইয়াং মেয়ে, ল পড়াশুনো করছে, ল বিভাগের ছাত্রী, ল কলেজের ছাত্রী, সে দিনের বেলায় লোকের সামনে রেপ হয়ে যাচ্ছে 4 ঘন্টা ধরে। নাটক চলছে। আবার যে রেপ করেছে তার উকিল বলছে কি, এটা হচ্ছে লাভ বাইট, মানে ভালোবেসে কামড়টা দিয়েছিল। ছেলেটার গায়ে যে ক্ষতগুলো পাওয়া গেছে, ওটা নাকি ওই মেয়েটা ভালোবেসে কামড় দিয়েছিল, তার নাম হচ্ছে লাভ বাইট। এই কি ভাষা বলবো, সাধু মুখে তো বলা যায় না, কিন্তু আমি যা বলতে পারি তার ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। তাই এই সভ্যতা যদি নিয়ে আমরা বেঁচে থাকি, এই অত্যাধুনিক যুগে, টেকনোলজিক্যাল দুনিয়াতে, তারপরে আমাদের কি লজ্জা হওয়া উচিত যে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, ভবিষ্যৎবাণীর দিকে তাকিয়ে আছি, জ্যোতিষীদের দিকে তাকিয়ে আছি, কখন তারা বলবে সরকার পতন ঘটবে না সরকার থাকবে। এই জন্য প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। ভবিতব্য আপনার উপরে ডিপেন্ড করে, রাজার ভবিতব্যও জনগণের উপরে ডিপেন্ড করে, জেনে রাখুন। রাজার ভবিতব্য রাজার উপরে ডিপেন্ড করে না, রাজার ভবিতব্য ডিপেন্ড করবে জনগণের মানসিকতার উপরে। বোঝা গেছে? কুরুক্ষেত্রের যুদ্ধ তার উৎকৃষ্ট উদাহরণ। আমি কিন্তু শুধু রাজ্যকে নিয়ে বলছি না, আমি টোটাল দেশের যে পরিস্থিতি তার সাপেক্ষে বলছি। সেই জন্য বর্তমান পশ্চিমবঙ্গের বিধানসভায়, বর্তমান পশ্চিমবঙ্গে যে রাজ্য শাসক সরকার রয়েছে, তাদের তো পতন অনেক আগেই হয়ে গেছে। আমি যদি একটু নিরপেক্ষভাবে বলি, সত্যি কথা বলতে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তাহলে পতন কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে ওদের পতন অবসম্ভাবী হয়েছিল, কিন্তু ওই যে জনগণ, একটা ভাষা আছে গ্রাম্য ভাষায়, ওটার বলছি না, ওই কারণেই কিন্তু ওই টেলিভিশনে দেখা যাচ্ছে আসন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেন্ট্রালেরও হাত আছে। সর্ষের ভেতরে ভূত, আপনি যার জন্য চুরি করছেন সে আপনাকে চোর বানাচ্ছে, আপনি ভাবতে পারছেন না। এই চলছে, এর কেন্দ্রেও চলছে, রাজ্য চলছে। ওই অনেক বুদ্ধিজীবীরা বলে সেটিংস, হ্যাঁ সেটিংসের এখানে একটু কিন্তু গল্প স্বল্প আছে আর কি। ঠিক আছে, তাহলে এই 2026-এর যে বিধানসভা ভোট, এবার তাহলে আলটিমেটলি ভারত সবই তো বললেন নীতিকথা, এত নীতিকথা শুনতে আর ভালো লাগে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জানতে চাই। আমি তো পরিষ্কার বলে দিয়েছিলাম, লোকসভায় ও প্রকৃত রূপে ঠকেছে। যারা এমপি এমএলএ যারা হয়েছে, সাংসদ হয়েছে, তারা ঠকে জোর করে এসছে। বহুজন আছে এরকম, চোখের সামনে প্রমাণ হয়েছে, কিন্তু কেউ দেখবে না এটা। মুর্শিদাবাদে এরকম একটি ঘটনা ঘটলো। সেন্ট্রাল ফোর্স কেন নামায়নি? ওর তো অধিকার ছিল ফোর্স নামানোর, ফোর্স কেন নামায়নি? আর এখানে আন্দোলন মারাচ্ছে, হ্যাঁ রাজ্য সরকার এইসব সরকার জনগণদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদের দেখছে না, কিছু দেখছে না। সেন্ট্রালের তো গবেষণা করার হাত ছিল, সেন্ট্রাল তো ফোর্স নামাতে পারতো। এই অধিকার কিন্তু কোর্ট থেকে বলেছিল, সেন্ট্রাল কেন কিছু করছে না? কোর্ট থেকে বলছে, তার মানে তো প্রমাণ হয়ে গেছে জনগণকে নিয়ে সেন্ট্রাল থেকে রাজ্য পর্যন্ত পুতুলের খেলা খেলছে। তাহলে এখন তার আসন কে নাড়াবে? আসন তো অনেক আগেই চলে গেছে, তার ব্যক্তিত্ব ভ্রষ্ট হয়ে গেছে অনেক আগেই, নষ্ট হয়ে গেছে অনেক আগেই। তার যে 5টি স্তম্ভ, জনগণের 5টি স্তম্ভ, রাজ্যের 5টি স্তম্ভ, একটি দেশের স্তম্ভ 5টি, সেই 5টি স্তম্ভই নষ্ট হয়ে গেছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত সবই তো নষ্ট হয়ে গেছে। তারপরে সে টিকে আছে কি করে? আছে শুধুমাত্র নির্বোধ জনার্দন জনগণের জন্য। এই কথা বললে জনগণ আমাকে খুব খারাপ কথা বলবেন। 10-এর লাঠি 1-এর বোঝা বলে না? হ্যাঁ, মনে আছে। কেউ যদি বলেন যে না লাঠি তো ভাঙবে না, হ্যাঁ ভাঙে। 10 জন এক হও, একজন তো সঠিকভাবে এক হও,
তারপরে 10 জন এক হোক, তারপরে দেখো লাঠিটা ভাঙে কিনা, প্রকৃত সুপ্রতিষ্ঠিত শাসন আসে কিনা। হচ্ছে না তো। সেই জন্য 2026-এর যে নির্বাচনে পরাজয় তো অনেক পূর্বে হয়েছে, এটাও পরাজয় নিশ্চিত। অনেকে বলবেন এরপরে জিতে যাবে, আপনার কথা ঠিক হবে না। আমি তো আগেই বলে দিচ্ছি জিতেই যাবে, কারণ আপনি ঠিক না। আপনি গিয়ে তার ওই 5টি ভাঙা স্তম্ভকে আবার জুড়ে দিয়ে বলছেন আপনি এইসব চালিয়ে যান। মোটামুটি কয়লা, ময়লা, চাল, ডাল, শিক্ষা যা চুরির দরকার আছে আপনি শুধু চালিয়ে যান, আর আপনার পেছনে আমরা ওই স্তম্ভ দিয়ে যাব। মানে আপনি যেভাবে সরকারের আসনে দাঁড়িয়ে থাকবেন ওই আসনের পায়াটা আমরা দিয়ে যাব। এ তো পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। কিন্তু দেখা যাবে ঘুরে ঘুরে এটাই রয়ে গেছে। আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে, কে যে ওই আসনে থাকবে 2026-এর পরে, পরবর্তী মুখ্যমন্ত্রী অমুক না তমুক, বিরোধী না সপক্ষ না বর্তমান, ওটা আমি বলবো না। তবে একটি কথা বলতে পারি, বর্তমান যে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে বর্তমান শাসক, এই সরকারের পতন অবসম্ভাবী 2026-এর পরে ভোটে। ভোটে তাদের আসন সংখ্যা অনেক ন্যূনতম জায়গায় চলে আসবে, যা কল্পনাই করতে পারবে না, মানে একেবারে নিচু স্তর। এটা ইলেকশনে এটা ঘটবে, কিন্তু বাস্তবিক যখন আসন নির্বাচন মানে আসনে বসবে তখন হয়তো পাল্টি খেয়ে যেতে পারে। কিন্তু পরাজয় ইলেকশনে নিশ্চিত। কিন্তু আপনি যখন রেজাল্ট দেখছেন তখন দেখবেন কিন্তু পাল্টি খেয়ে যেতে পারে, যা হওয়ার ছিল সেটা হলো না। আমি এইটুকু পূর্বাভাস দিতে পারি, এর বেশি কিছু দিতে পারি না। আর এটাও পূর্বাভাস দিতে পারি যে গত ইলেকশনে পর্যন্ত বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের থাকার কথা না, পরিবর্তন হওয়ার কথা, এটা 100%। কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত সচেতন হবে ততক্ষণ ওই যে বিধি বিধান নিয়তি তো বলছে জনগণ এটা চাইছে তাই আমি দিয়ে দিচ্ছি। নিয়তির তো এখানে কোনো দোষ নেই। জনগণ এক বাক্যে এবার হাত উঁচু করে বলবে না 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 মহারাজ আপনি ঠিক বলেননি, আমরা কিন্তু চাই না, কিন্তু আমরা কিন্তু ওই বর্তমানে পশ্চিমবঙ্গের ওই যে মুখ্যমন্ত্রী আছে আমরা তাকে চাই না। ও যে কবে যাবে ডাইনি ঠাইনি বলে অনেকে কমেন্টস করবে, ঠিক আছে, সে আপনারা বলতে পারেন, আমি তো আর এই কথা বলতে পারি না। কিন্তু তার কার্যকারিতা দেখলে সত্যি এইসব ভাষাগুলো চলে আসে, হ্যাঁ, জনগণ সেগুলো ব্যবহার করে, কিন্তু আমাদের ভাষায় তো এগুলো ব্যবহার করতে পারবো না। তবে আমি শুধু ওনাকে একা দোষ দেবো না, ওনার পরিমণ্ডলে যারা রয়েছে পুরো ঘুনে খাওয়ার মতো হয়ে গেছে, পুরো শেষ। ওনার মানে একটুখানি হয়তো কেন্দ্রস্থানে একটুখানি দাঁড়িয়ে আছে, কোনো না ক্রমে টিং টিং করে দাঁড়িয়ে আছে, নিষ্প্রভ প্রদীপের মতো, একটুখানি হাওয়া লাগলেই মানে একেবারে সম্পূর্ণরূপে নিভে যাবে। নিষ্প্রভ মানে একদম জ্বলছেই না, এরকম একটি অবস্থায় আছে। সুতরাং বিষয়টি হচ্ছে যে জনগণের তরফ থেকে গত যে লোকসভা নির্বাচন, আমি একটু এবার কাউন্টিংয়ে আসি, ম্যাথমেটিক্যাল রুট, ওরা 48% সামথিং পেয়েছিল বর্তমান পশ্চিমবঙ্গের সরকার, আর বিরোধী পক্ষ পেয়েছিল 37 সামথিং। ক্লিয়ার? আর একটা ছোট্ট একটি দল আছে সে পেয়েছিল 5%, আর বাকিরা সব 0। এইরকম একটা অবস্থা। পশ্চিমবঙ্গে প্রায় টোটাল শাসন সংখ্যা মনে হয় বিধানসভাতে 294 না কত সামথিং, 294 94। তো তার ভেতরে হিসেব করে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার যারা আছে তাদের কাছে রয়েছে প্রায় 222টি 14টি এরকম, মানে বর্তমান হিসেব অনুসারে 215টি এরকম। আর অপোজিটে যারা রয়েছে তাদের কাছে এরকম 70 77 এরকম রয়েছে। কিন্তু যখন জনগণের ভোট কাউন্টিং হচ্ছে তখন পার্সেন্টেজ আসছে কি এই 48% আর ওদের 38%, মানে 10%-এর হেরফের। তার মানে জনগণ চাইছে, কতটুকু চাইছে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে ব্যাপকভাবে। এটাও তো সঠিক গণনা নয়, এবার সঠিক গণনা দেখা যাবে 37% এদের বর্তমান সরকারের, আর বিরোধীদের হচ্ছে 48%। এবং এটার মাত্রাটা এখন আরও ডিফারেন্স হয়ে যাবে পার্সেন্টেজ। আর আসনের জায়গাটা ইন্টারনালি যে ইলেকশনটা হবে, জনগণ যে ভোটটা দেবে, যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে আমি একেবারে লিখিতভাবে বলে দিতে পারি যে বিরোধী পক্ষ কি পাবে না পাবে আমি জানি না, তবে বর্তমান যে রাজ্য সরকার আছে তার চরম পতন পার্সেন্টেজ এত লোয়ার ক্যাটাগরিতে পৌঁছে যাবে, অর্থাৎ তার পতন নিশ্চিত। কিন্তু পাল্টি খাওয়ার সম্ভাবনা থাকবে এই জনগণের বোধহীনতার কারণে, অসচেতনতার কারণে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি
ভবিতব্য। এবার যদি জনগণ সতর্ক হয়, নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না, এটুকু বলা যেতে পারে। চেঞ্জ হবে, কিন্তু ওই জ্যোতিষী অমুক তমুক যারা এসব বলেন না, এরা অ্যাকচুয়ালি নিয়তির বিজ্ঞানটা জানেন না। নিয়তির বিজ্ঞান জেনে কথা বলতে হয়, নিয়তির বিজ্ঞান জেনে কথা বলতে হবে। দুমদাম করে প্রেডিকশন করা এগুলো ঠিক জিনিসও নয়। বহু প্রেডিকশন তো মানুষ দিচ্ছে, ঠিক হচ্ছে কি? তাদেরকে অবশ্য আবার পুজো করা হয়। তো যাই হোক, এখন সহজ কথায় দেখা যাক, সময় বলবে। আর সময়কে নিয়ন্ত্রণ করতে পারে জনগণ, অর্থাৎ একটি সচেতন নাগরিক, একটি সচেতন মানুষ সময়কে নিয়ন্ত্রণের জন্য সাধনা করলে সে নিয়ন্ত্রণ করতে পারে। আর তখন সেই নিয়ন্ত্রক হিসেবে সে একটি রাজ্যের রাজাকে, আসলে কোন রাজাকে বসাবে তার উপরে ডিপেন্ড করে। এই জন্যে কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠিরকে বাছাই করা হয়েছিল আলটিমেটলি। আর কেউ ক্ষমতায় থাকতে পারেনি, যত ক্ষমতাবান হোক না কেন থাকতে পারেনি। তবে রাজার পশ্চিমবঙ্গের যে পতন ঘটবে তার কয়েকটি কারণ আছে, যদি আমরা খনার বচনে দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। খনার বচন, মিহিরের স্ত্রী, বিখ্যাত একজন দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, তারই ওয়াইফ, এগুলো প্রচলিতভাবে আমরা জানতে পারি আর কি। তো এই খনার বচনে বলা আছে যে রাজার পতন হয় কিভাবে, ঠিক আছে? তো সেই সব গুণাগুণগুলো যদি দেখা যায় তাহলে ওনার পতনের একদম চরম সীমায় এসে পৌঁছে গেছে। আর একটা মানুষকে নিয়ে খুব দুর্বোধ্য বা ভীষণ বাজে ভাষায় কথা বলাগুলো ঠিকও নয়, অনেকে বলেন, ঠিক আছে? আমি একটু সভ্য ভাষায় বলার চেষ্টা করেছি। এখন বাকিটা যদি কেউ বুঝতে পারেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই, আর কোনো বক্তব্য? না, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর পরে দরকার হলে আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলার সময় সুযোগ হলে বলবো অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। জয় মা।